আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এই করোনা দুর্যোগকালীন মুহূর্তে। এই করোনা সংকটের কারণে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের নির্দেশনা অনুযায়ী এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিতভাবে অনলাইন মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রমটি অব্যাহত রেখেছি। আমরা নিয়মিতভাবেই তোমাদের ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পৌরনীতি এবং সুশাসন বিষয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটির শিরোনাম হচ্ছে স্বাধীনতা কী, স্বাধীনতার প্রকারভেদ এবং স্বাধীনতার রক্ষা কবচ। এগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের কাছে এই আলোচ্য বিষয়টিকে সুন্দর এবং প্রাঞ্জলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে আমি যথারীতি এটিকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের আলোচ্য বিষয়টি দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেছো এখন স্ক্রিনে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি প্রদর্শিত হচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতা কী, স্বাধীনতার প্রকারভেদ এবং স্বাধীনতার রক্ষা কবচ। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের আলোচনাটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বাধীনতা কী বা স্বাধীনতা বলতে আমরা কি বুঝি। স্বাধীনতা, এটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। লিবার্টি শব্দটি লিভার থেকে এসেছে। লিভার শব্দের অর্থ হচ্ছে মুক্ত। তাই শাব্দিক দিক দিয়ে আমরা স্বাধীনতা বলতে মুক্তভাবে বসবাস করা, মুক্তভাবে মতামত প্রকাশ করা, মুক্তভাবে জীবিকা নির্বাহ করা, মুক্তভাবে চলাফেরা বা জীবনযাপন করার যে পদ্ধতিগুলো সেগুলোকেই আমরা স্বাধীনতা বলতে পারি। স্বাধীনতার সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার বলেন, প্রত্যেকে যা খুশি তাই করতে পারে যদি সে অন্যের অনুরূপ স্বাধীনতা বাধা সৃষ্টি না করে। অর্থাৎ স্বাধীনতা বলতে যা খুশি তাই করাকে বোঝায়। যদি অন্যের অনুরূপ স্বাধীনতা ও ধরনের বা এই ধরনের কার্যক্রম দ্বারা বিঘ্নিত না হয় তাহলেই সেটি হবে স্বাধীনতা বা লিবার্টি। স্বাধীনতার আরেকটি উত্তম এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী টি.এইচ. গ্রিন। টি.এইচ. গ্রিনের মতে যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্য তা উপভোগ এবং সম্পন্ন করার ক্ষমতাকেই স্বাধীনতা বলা হয়। অর্থাৎ যেটি উপভোগ্য এবং উপভোগ করার মতো এ ধরনের উপভোগ্য এবং সম্পাদন করার বস্তুটিকেই বলা হচ্ছে বা মাধ্যমটিকেই বলা হচ্ছে স্বাধীনতা বা লিবার্টি। অর্থাৎ মুক্তভাবে বেঁচে থাকার যে অধিকার, মুক্তভাবে জীবিকা নির্বাহের যে অধিকার, মুক্তভাবে মতামত প্রকাশের যে অধিকার, এগুলোকে সামগ্রিক অর্থে আমরা স্বাধীনতা বা লিবার্টি বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা স্বাধীনতা কী সেই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল বা বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই স্বাধীনতার যে প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ লিবার্টি এটি নিয়ে আলোচনা করব। স্বাধীনতার এই শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশনের সম্পর্কে অধ্যাপক লাস্কি বা হ্যারল্ড জে লাস্কি রাষ্ট্রবিজ্ঞানী উনি বলতেছেন যে এই শ্রেণীবিভাগ তিন ধরনের: ব্যক্তিগত স্বাধীনতা বা পার্সোনাল লিবার্টি, পলিটিক্যাল লিবার্টি অ্যান্ড ইকোনমিক লিবার্টি। তবে আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানী আরও কিছু স্বাধীনতা বা লিবার্টির কথা বলে থাকেন, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে হ্যারল্ড জে লাস্কি যে স্বাধীনতাগুলোর কথা বলতেছে সেগুলো নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। প্রথমেই আমরা যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা বলতে আমার মতামত প্রকাশের যে স্বাধীনতা, আমার ধর্ম পালনের যে স্বাধীনতা, বা গৃহের গোপনীয়তা রক্ষা বা চিঠিপত্রের গোপনীয়তা রক্ষা বা জামিন পাওয়ার যে অধিকার, এগুলোকে বলা হচ্ছে আমার পার্সোনাল লিবার্টি। অর্থাৎ আমি ব্যক্তি হিসাবে স্বাভাবিক জীবন যাপন করার জন্য যেগুলো অবশ্যম্ভাবী বা কমপ্লিমেন্টারি বা এসেনশিয়াল, সেগুলোকে আমি আমার জীবিকা নির্বাহের জন্য পার্সোনাল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধীনতা হিসাবে আখ্যায়িত করতে পারি।
প্রিয় শিক্ষার্থী, এরপরে যে লিবার্টি নিয়ে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে পলিটিক্যাল লিবার্টি বা রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা বলতে আমার রাজনীতি করার বা রাজনৈতিক দলের প্রতি আমার যে সমর্থন সেটি প্রকাশ করার বা আমার ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করার যে অধিকার বা আমার রাজনৈতিক যে ক্রিয়াকলাপগুলো যেমন হচ্ছে ভোট দেওয়া বা ক্যাম্পেইন করা বা আমার রাজনৈতিক মতামত প্রকাশ করার যে স্বাধীনতা, এগুলোকে আমি সম্মিলিতভাবে আমার পলিটিক্যাল লিবার্টি বা রাজনৈতিক স্বাধীনতা বলতে পারি। অথবা আমি নিজেও ব্যক্তি হিসেবে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারি এবং এটির সমর্থন আদায়ের জন্য কাজ করতে পারি। এটাও আমার পলিটিক্যাল লিবার্টি বা রাজনৈতিক স্বাধীনতার একটি অংশ। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে স্বাধীনতাটি নিয়ে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে ইকোনমিক লিবার্টি বা অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে ব্যক্তির জীবন বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লিবার্টি বা স্বাধীনতা। কারণ অর্থনৈতিক স্বাধীনতা যদি মানুষের না থাকে তাহলে মানুষ সুষ্ঠুভাবে তার জীবিকা নির্বাহ বা জীবিকা নির্ধারণ বা জীবিকা বন্টন ব্যবস্থাটাকে সুনির্ধারিত করতে পারবে না। এজন্য অধ্যাপক লাস্কি বলতেছেন, অভাব ও বেকারত্ব থেকে মুক্তির জন্য অর্থনৈতিক স্বাধীনতা বা ইকোনমিক লিবার্টি অবশ্যম্ভাবী। বস্তুত অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসগৃহ ও চিকিৎসার সুযোগকেই অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়, কেননা এগুলো একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বা ইন্টার রিলেটেড কনসেপ্ট। প্রেসিডেন্ট রুজভেল্টের মতে অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট বলতেছেন যে যদি আমার অর্থনৈতিক স্বাধীনতা সুনিশ্চিত হয় তাহলে আমার অভাব থেকে মুক্তি সুনিশ্চিত হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীগণ যে অন্যান্য যে স্বাধীনতাগুলো নিয়ে কথা বলতেছেন সেগুলো একটু আমরা দেখব। যেমন অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীরা বলতেছেন সোশ্যাল লিবার্টি বা সামাজিক স্বাধীনতার কথা। সামাজিক স্বাধীনতা বলতে আমি সমাজের সদস্য হিসেবে স্বাধীনভাবে জীবন যাপন করব। আমার জীবন যাপনের জন্য যেগুলো কমপ্লিমেন্টারি বা অ্যাসেনশিয়াল সেগুলোকে আমি স্বাধীনভাবে অর্জন করব। স্বাধীনভাবে আমি আমার সামাজিক কার্যক্রমগুলো নির্বাহ করার সুযোগ পাবো। এগুলো হচ্ছে আমার সামাজিক স্বাধীনতার অংশ। যেমন আমার সামাজিক স্বাধীনতার মধ্যে বিবাহ, সম্পত্তি অর্জন, বসত বাড়ি নির্মাণ বা লেখাপড়া শেখা, এগুলো আমার সামাজিক স্বাধীনতার মধ্যেই পড়ে। এরপরে বলা হচ্ছে প্রাকৃতিক স্বাধীনতা বা ন্যাচারাল লিবার্টি। প্রাকৃতিক স্বাধীনতাটা মানব প্রকৃতি থেকে উৎসারিত সুযোগ সুবিধাগুলোকে ভোগ করার একটি নামান্তর। অন্য কথায় জন্মগতভাবে মানুষ যে সমস্ত সুযোগ সুবিধা দাবি করতে পারে সেগুলোকে তার ন্যাচারাল লিবার্টি বলা হয়ে থাকে বা প্রাকৃতিক স্বাধীনতা বলা হয়ে থাকে। যেমন জীবন ধারণের অধিকার, আহার ও নিদ্রার অধিকার, বিবাহের অধিকার, সম্পত্তি অর্জনের অধিকার, এগুলো মানুষের ন্যাচারাল লিবার্টি বা প্রাকৃতিক স্বাধীনতা। এরপরে অনেকে আবার বলতেছেন জাতীয় স্বাধীনতা বা ন্যাশনাল লিবার্টির কথাও। ন্যাশনাল লিবার্টি বলতে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের থেকে মুক্ত থাকবে এবং স্বাধীনভাবে তার জনগোষ্ঠীদেরকে নিয়ে জীবিকা বা জীবন নির্বাহ করবে। এটি হচ্ছে একটি রাষ্ট্রের ন্যাশনাল লিবার্টির অন্তর্ভুক্ত। এই রাষ্ট্রটি অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে অন্যের বলয় বা আক্রমণ থেকে মুক্ত থাকবে এবং স্বাধীন এবং সার্বভৌমভাবে জীবন যাপন করার সুযোগ পাবে এইখানকার জনসমষ্টি। এগুলো তার জাতীয় স্বাধীনতা বা ন্যাশনাল লিবার্টির অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই স্বাধীনতার যে ক্লাসিফিকেশন বা ধরনগুলো সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো। এরপরেই আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ বা সেফগার্ডস অফ লিবার্টি। মানে যেগুলোর সুনিশ্চিত হলে স্বাধীনতা সুনিশ্চিত হয় সেগুলোকে আমরা স্বাধীনতার সেফগার্ডস বা সেফগার্ডস অফ লিবার্টি বা স্বাধীনতার রক্ষা কবচ বলতে পারি। প্রথমেই আমি যে স্বাধীনতার রক্ষা কবচটি তোমাদের সামনে দেখিয়েছি সেটি হচ্ছে আইন বা ল। এই আইন হচ্ছে ব্যক্তিক আচরণকে নিয়ন্ত্রণের জন্য কতিপয় নিয়ম নীতির সমষ্টি। এই নিয়ম নীতিগুলো সমাজের যারা সদস্য, রাষ্ট্রের যারা সদস্য, সেই সমাজের সদস্য বা রাষ্ট্রের সদস্যকে তাদের আচরণগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে রাষ্ট্র বা সমাজে শান্তি শৃঙ্খলা বা শান্তি সন্নিবেশ করার সুযোগ তৈরি করে দেয় এবং এভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে একটি রাষ্ট্র জনবান্ধব হয় এবং কল্যাণমূলক রাষ্ট্রে
রূপান্তরিত হতে পারে। এরপরে স্বাধীনতার যে দ্বিতীয় রক্ষা কবচটি আমি দেখিয়েছি সেটি হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। আধুনিক রাষ্ট্রের এই স্বাধীনতার একটি অন্যতম রক্ষা কবচ হচ্ছে এই ডেমোক্রেসি বা গণতন্ত্র। ডেমোক্রেসি মানে আমরা জানি জনগণের শাসন ব্যবস্থা, যেখানে জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেটিকে আমরা গণতন্ত্র বলতে পারি। তো এই জনগণের হাতে যখন আমরা সুপ্রিম পাওয়ারটি দিব তখন কিন্তু স্বাধীনতা সুনিশ্চিত হবে, কেননা জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং তাদের যোগ্য প্রতিনিধিরাই রাষ্ট্রকে স্বাধীন এবং সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবে। এভাবে যদি গণতন্ত্র সুনিশ্চিত হয় তাহলে স্বাধীনতাও সুরক্ষিত হতে পারে। এরপরে আমি তৃতীয় যে রক্ষা কবচটি তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে আমরা বুঝি যে সরকারের যে তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগ পৃথক পৃথকভাবে তাদের কার্যাবলীগুলো সম্পাদন করবে। কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। যদি কেউ কারো কাজে হস্তক্ষেপ করে তাহলে কিন্তু সেখানে স্বাধীনতা থাকতে পারে না এবং সেখানে জনদাবিগুলো, জনমতগুলো কার্যকর ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। এই জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটাকে সুনিশ্চিত করতে পারলেই কিন্তু একটি রাষ্ট্রে স্বাধীনতা বা লিবার্টি সুনিশ্চিত হয়ে থাকে। এরপরে স্বাধীনতার যে চতুর্থ রক্ষা কবচটি বা সেফগার্ডসটি তোমাদের জন্য আমি উপস্থাপন করেছি সেটি হচ্ছে মৌলিক অধিকারের ঘোষণা বা ডিক্লারেশন অফ এই ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটসগুলো বা মৌলিক অধিকারগুলো ব্যক্তিক জীবন যাপনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকারের মধ্যে আমরা দেখি যে শিক্ষার অধিকার আছে, চলাফেরার স্বাধীনতা আছে, মতামত প্রকাশের স্বাধীনতা আছে, সংবাদপত্রের স্বাধীনতা আছে, এভাবে আমার পেশার স্বাধীনতা আছে। এগুলো হচ্ছে আমার মৌলিক অধিকারের কিছু উদাহরণ। এই মৌলিক অধিকারগুলো যদি আমার সুনিশ্চিত হয় তাহলে আমি রাষ্ট্রের সুনাগরিক হিসেবে আমার জীবন নির্বাহ করতে পারবো এবং আমি আমার রাষ্ট্রের জন্য ভালো মন্দ কাজ করতে পারবো। এভাবে আমার কাজের মাধ্যমে রাষ্ট্রটি একটি সুষ্ঠু সুন্দর পর্যায়ে যেতে পারবে এবং রাষ্ট্রের উন্নয়ন যেমন সুনিশ্চিত হবে, পাশাপাশি নাগরিকের উন্নয়নও সুনিশ্চিত হবে। এভাবে মৌলিক অধিকার আমাদের স্বাধীনতার সেফগার্ডস বা রক্ষা কবচ হিসেবে অবতীর্ণ হতে পারে। এরপরে যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এই বিচার বিভাগের স্বাধীনতার একটি অন্যতম রক্ষা কবচ। বিচার বিভাগ স্বাধীনভাবে তার বিচার কার্যগুলো পরিচালনা করবে। এখানে শাসন বিভাগ বা আইন বিভাগ কোনোভাবে হস্তক্ষেপ করবে না বা প্রভাবশালী ব্যক্তিবর্গ হস্তক্ষেপ করবে না। তাহলে বিচারকগণ স্বাধীনভাবে তাদের বিচার কার্য সম্পাদনের মাধ্যমে যে বিচারের আওতায় ব্যক্তি বা যে অপরাধ করেছে তাকে শাস্তি বিধানের মাধ্যমে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে সর্বশেষ যে আমি রক্ষা কবচটি তোমাদের সামনে দেখিয়েছি সেটি হচ্ছে আইন কার্যকর করা। আইন কার্যকর করার মাধ্যমে আমরা কিন্তু স্বাধীনতাকে আরও সুনিশ্চিত করতে পারি। যদি ন্যায় বিচার এবং আইন সুনিশ্চিত হয় তাহলে কিন্তু এই স্বাধীনতার রক্ষা কবচটিও সুনিশ্চিত হবে। এই আইন এবং ন্যায় বিচার সুনিশ্চিত করার মাধ্যমে একটি রাষ্ট্রের স্বাধীনতাকে সুরক্ষিত করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা স্বাধীনতার যে রক্ষা কবচগুলো সেগুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেলে। এগুলো ছাড়া তোমাদের পাঠ্যপুস্তকে আরও কিছু রক্ষা কবচ দেওয়া আছে, সেগুলো তোমরা সুন্দরভাবে রপ্ত করে নিবে। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে এতক্ষণ আমরা যে বিষয়গুলো পড়লাম সেগুলো সম্পর্কে একটু মূল্যায়ন বা তোমাদেরকে টেস্ট করার জন্য আমি একটি অপশন রেখেছি আজকে। সেখানে তোমাদেরকে কিছু প্রশ্ন এমসিকিউ টাইপের বা বহু নির্বাচনী কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা নিজেরা এই মেসেঞ্জার বা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে। প্রথম যে আমি প্রশ্নটি তোমাদের সামনে উত্থাপন করেছি সেটি হচ্ছে আইন মান্য করার কারণ কি। 1 নম্বরে যে অপশনটি আমি দেখিয়েছি, না মানলে পাপ হবে। 2 নম্বরে যে অপশনটি দেখিয়েছি সেটা হচ্ছে শাস্তির ভয়ে। 3 নম্বরে অপশন দেখিয়েছি আমি নিরাপত্তা ও ন্যায় বিচারের জন্য। 4 নম্বরে অপশন দেখিয়েছি আমি রাষ্ট্র আইন তৈরি করে তাই। এভাবে প্রথম প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করবে তোমরা। দ্বিতীয় যে প্রশ্নটি আমি তোমাদের সামনে উত্থাপন করেছি সেটি হচ্ছে আইনের শাসনের অর্থ কী। আইন অনুযায়ী শাসন করা, সকলের জন্য একই আইন প্রয়োগ করা, বা আইনের দৃষ্টিতে সকলে সমান, অথবা 4 নম্বরে বলা হচ্ছে একই আদালতে সকলের বিচার করা।
এটির উত্তর খুঁজবে তোমরা। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে স্বাধীনতার অর্থ কী? যা খুশি তাই করা, সকলের সমান অধিকার ভোগ করা, ব্যক্তিত্ব বিকাশের অনুকূল অবস্থা, অথবা বুঝে শুনে চলা। 4 নম্বরে যে প্রশ্নটি তোমাদের জন্য সেট করেছি আমি, সেটি হচ্ছে স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ কোনটি? 1 নম্বরে বলা হচ্ছে গণতন্ত্র, 2 নম্বরে বলা হচ্ছে আইনের অনুশাসন, 3 নম্বরে বলা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, এবং 4 নম্বরে বলা হচ্ছে জনগণের সজাগ ও সতর্ক দৃষ্টি। এরপরে 5 নম্বরে যে প্রশ্নটি আমি তোমাদের সামনে উত্থাপন করেছি, সেটি হচ্ছে আইন ও স্বাধীনতার সম্পর্কটা কীরূপ? পরস্পর বিরোধী, সম্পূরক, আইন স্বাধীনতার রক্ষক, না আইন স্বাধীনতা বৃদ্ধি করে? প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে তোমাদের মূল্যায়ন ভিত্তিক যে প্রশ্নগুলো, সেগুলোর অংশ। আশা করি তোমরা আজকের যে আলোচনাটি সেটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকে আমি আলোচনা করেছি স্বাধীনতা কী বা লিবার্টিটা কী, এবং স্বাধীনতার যে ধরন বা ক্লাসিফিকেশন অফ লিবার্টিগুলো কী, এবং সবার শেষে আমি আলোচনা করেছি স্বাধীনতার যে সেফগার্ডস বা রক্ষা কবচগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তা নিয়ে এবং আজকের এই লেকচারটির সহায়তা নিয়ে এই বিষয়গুলো সুন্দরভাবে রপ্ত করবে, এবং তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে এইগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সামনের ক্লাসে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে সাম্য, এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস, এবং ওই ক্লাসটিতে নেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই 3য় অধ্যায়ের আলোচনাটি শেষ হবে। প্রিয় শিক্ষার্থী, সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার, পরিজন এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।